শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। রাশিয়ার জাতিসমূহের অধিকার ঘোষণা। এবছরে জুন মাসে প্রথম সোভিয়েত কংগ্রেস রাশিয়ার জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণাধিকার ঘোষণা করে। বিগত নভেম্বরে দ্বিতীয় সোভিয়েত কংগ্রেস আরও চূড়ান্ত ও সুনির্দিষ্টভাবে রাশিয়ার জাতিসমূহের এই অলঙ্ঘনীয় অধিকারকে অনুমোদন করেছে। এই দুই কংগ্রেসের অভিপ্রায় মান্য করে জনকমিশন পরিষদ জাতিসত্তাগুলি প্রসঙ্গে তার ক্রিয়াকলাপের ভিত্তি হিসেবে নিম্নোক্ত নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ১. রাশিয়ার জাতিসমূহের সমানাধিকার ও সার্বভৌমত্ব। ২. এমনকি বিচ্ছেদ ও স্বাধীন রাষ্ট্র গঠন পর্যন্ত রাশিয়ার জাতিসমূহের অবাধ আত্মনিয়ন্ত্রণাধিকার। ৩. যে কোনো ধরনের ও সর্ববিধ জাতিগত এবং জাতীয় ধর্মগত বিশেষ সুযোগ ও অযোগ্যতা বিলোপ। ৪. রুশ ভূখণ্ডের অধিবাসী সমস্ত জাতীয় সংখ্যালঘু ও নৃগোষ্ঠীর অবাধ বিকাশ। জাতিসত্তা বিষয়ক কমিশন গঠিত হওয়া মাত্র অবিলম্বে ডিক্রি জারি করা হবে। স্বাক্ষর রুশ প্রজাতন্ত্রের পক্ষ থেকে জাতিসত্তার জনকমিশনার ইয়োসিফ জুগাশভিলি স্তালিন এবং জনকমিশন পরিষদের সভাপতি ভ উলিয়ানভ লেনিন। কিয়েভের কেন্দ্রীয় রাদা অবিলম্বেই ইউক্রেনকে স্বাধীন ইউক্রেন প্রজাতন্ত্র বলে ঘোষণা করল। হেলসিংফোর্সের সিনেট মারফত ফিনল্যান্ডের সরকারও তাই করল। স্বাধীন সব সরকার গজিয়ে উঠল সাইবেরিয়ায় আর ককেশাসে। পোলীয় সামরিক কমিটি রুশ ফৌজের সমস্ত পোলীয় সৈন্যদের একত্র করে তাদের কমিটি ভেঙে দিয়ে কড়া শৃঙ্খলা প্রবর্তন করল। এই সমস্ত সরকার ও আন্দোলনের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, এগুলির উপর কর্তৃত্ব করছিল ধনী শ্রেণীগুলি। বলশেভিকবাদ সম্বন্ধে তাদের ভয় ও ঘৃণা ছিল। দুর্বার সব ওলটপালটের বিশৃঙ্খলার মধ্যেই জনকমিশন পরিষদ অবিশ্রান্ত পিটিয়ে চলতে লাগলো সমাজতান্ত্রিক ব্যবস্থার কাঠামো। জারি হলো সামাজিক বীমার ডিক্রি, শ্রমিক নিয়ন্ত্রণের ডিক্রি, ভলোস্ত ভূমি কমিটির বিধিনিয়ম, পদমর্যাদা ও খেতাবের অবসান, চলতি আদালতের বদলে জন ট্রাইব্যুনাল গঠন। বাহিনীর পর বাহিনী, নৌবহরের পর নৌবহর প্রতিনিধি পাঠালো জনগণের নতুন সরকারকে সহর্ষ অভিনন্দন জানিয়ে। স্মোলনির সামনে একদিন দেখি ট্রেঞ্চ থেকে সদ্য ফিরেছে এক অবসন্ন রেজিমেন্ট। প্রকাণ্ড ফটকের সামনে সারি বেঁধে আছে সৈন্যেরা। শীর্ণ ধূসর মুখে তাকিয়ে আছে বাড়িটার দিকে, যেন সেটা খোদ ঈশ্বরের মন্দির। দরজার উপর বাদশাহী ঈগলগুলোর দিকে আঙুল দেখিয়ে কে যেন হেসে উঠল। পাহারা দেবার জন্য এসে পৌঁছল লালরক্ষীরা। সমস্ত সৈন্যই উৎসুক হয়ে মাথা ফেরালো, যেন গল্পের মানুষেরা এসেছে, যাদের কথা শুনেছে, চোখে দেখেনি। বন্ধুর মতো হাসতে লাগলো সবাই। কেউ কেউ লাইন ভেঙে এগিয়ে গিয়ে চাপড় মারল লালরক্ষীদের পিঠে, আধা ঠাট্টা আধা তারিফের মন্তব্য করে। সাময়িক সরকার আর নেই। 15ই নভেম্বর রাজধানীর সবকটি গির্জায় সেই সরকারের জন্য প্রার্থনা করা বন্ধ করল যাজকরা। কিন্তু ইৎসেইকাকে লেনিন নিজে যা বলেছিলেন, এ শুধু ক্ষমতা জয়ের শুরু। দেশের অর্থনৈতিক জীবনের ওপর তখনও কর্তৃত্ব করছিল বিরোধীরা। অস্ত্র হারিয়ে তারা বিশৃঙ্খলা সংগঠনের কাজে লাগল। যুগপৎ কর্মের সমস্ত রুশি প্রতিভা নিয়োজিত হল বিঘ্ন ঘটাতে, সোভিয়েতগুলিকে খর্ব ও অপদস্থ করতে। সরকারি কর্মচারীদের ধর্মঘটটা ছিল বেশ সুসংগঠিত। পেছনে টাকা জোগাচ্ছিল ব্যাংক ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলি। সরকারি যন্ত্রটা হাতে নেবার সমস্ত বলশেভিক প্রচেষ্টা
ব্রহত হতে থাকল। পররাষ্ট্র দপ্তরে গিয়েছিলেন ট্রৎস্কি। কর্মচারীরা কেউ তাকে স্বীকার করল না, দরজা বন্ধ করে বসে রইল এবং যখন দরজা ভাঙা হলো পদত্যাগ করল তারা। মহাফেজখানার চাবি চাইলেন তিনি এবং মজুর এনে তালা ভাঙার উপক্রম করার পরই শুধু চাবিটি মিলল। কিন্তু তখন দেখা গেল গুপ্ত চুক্তিগুলি নিয়ে প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নেরাতভ উধাও। শ্রমমন্ত্রী দপ্তরের দখল নেবার চেষ্টা করে শ্লিয়াপনিকভ। প্রচণ্ড ঠান্ডা, আগুন জ্বালাবার মতো কেউ নেই। শত শত কর্মচারীদের মধ্যে একজনও তাকে দেখিয়ে দিল না কোথায় শ্রমমন্ত্রীর অফিস। 13ই নভেম্বর আলেকজান্দ্রা কলন্তায় নিযুক্ত হন জনকল্যাণ কমিশন। সামাজিক প্রতিষ্ঠান ও আর্তত্রাণের দপ্তর এটি। সঙ্গে সঙ্গেই দপ্তরের 40 জন বাদে সবাই ধর্মঘট করে বসল। বড় বড় শহরের গরিব ও আতুর প্রতিষ্ঠানের অধিবাসীদের অবস্থা হলো শোচনীয়। ক্ষুধার্ত, পঙ্গু ও নীল শীর্ণ মুখ অনাথদের প্রতিনিধিরা এসে দপ্তর ঘেরাও করল। শাস্ত্র নয়নে কলন্তায় অফিস ও কোষাগারের চাবি না দেওয়া পর্যন্ত ধর্মঘটীদের গ্রেপ্তার করতে বাধ্য হলেন। সেই চাবি যখন পেলেন, দেখা গেল প্রাক্তন মন্ত্রী কাউন্টেস পানিনা তহবিল নিয়ে সরে পড়েছেন। সংবিধান সভার আদেশ ছাড়া তহবিল দিতে অস্বীকার করলেন তিনি। কৃষিমন্ত্রী দপ্তর, সরবরাহ মন্ত্রী দপ্তর, অর্থমন্ত্রী দপ্তর সব ক্ষেত্রেই একই রকম ব্যাপার ঘটল। না ফিরলে চাকরি ও পেনশন খোয়াতে হবে এই হুমকিতেও কর্মচারীরা হয় আদৌ ফেরে না, নয়তো ফেরে কেবল অন্তর্ঘাত সৃষ্টির জন্য। প্রায় সমগ্র বুদ্ধিজীবী সম্প্রদায় বলশেভিক বিরোধী হওয়ায় নতুন কর্মচারী সংগ্রহের কোনো উপায় ছিল না সোভিয়েত সরকারের। ব্যক্তিগত ব্যাংকগুলো এক গুঁয়ের মতো দরজা বন্ধ করে রাখল। শুধু পেছন দিককার একটি দরজা খোলা রইল চোরাবাজারিদের জন্য। বলশেভিক কমিশনাররা এলে খাতাপত্র লুকিয়ে তহবিল নিয়ে উধাও হতো কেরানিরা। ধর্মঘট করে রইল রাষ্ট্রীয় ব্যাংকের সমস্ত কর্মচারী, শুধু কোষাগার আর ট্যাক্সালের কর্মচারীরা বাদে। এরা স্মলনির সমস্ত দাবি অগ্রাহ্য করল এবং চুপি চুপি মোটা টাকা পাচার করতে থাকল ত্রাণ কমিটি ও পৌরসভার কাছে। একদল লালরক্ষী নিয়ে একজন কমিশনার এখানে এসে সরকারি খরচার জন্য আনুষ্ঠানিকভাবে টাকা দাবি করেন দুবার। প্রথমবার পৌরসভা সদস্য ও মেনশেভিক এবং সোশ্যালিস্ট রেভলিউশনারি নেতারা সেখানে হাজির ছিলেন এত বেশি সংখ্যায় এবং এমন গুরুগম্ভীর চালে তাঁরা সম্ভাব্য পরিণামের সাংঘাতিক বর্ণনা দেন যে কমিশনার ভয় পেয়ে যান। দ্বিতীয়বার তিনি আসেন একটি ওয়ারেন্ট নিয়ে। যথারীতি সেটা তিনি প্রথমে পড়ে শোনাতে শুরু করেন, কিন্তু কে একজন দৃষ্টি আকর্ষণ করে যে ওয়ারেন্টে কোনো তারিখ ও কোনো শিলমোহর নেই। ফলে দলিল সম্পর্কে রুশদের চিরাচরিত সম্ভ্রমবোধের সামনে তাকে পিছু হটতে হয়। ঋণ দপ্তরের কর্মচারীরা তাদের খাতাপত্র সব ধ্বংস করে। ফলে বিদেশের সঙ্গে রাশিয়ার আর্থিক সম্পর্কের সমস্ত নথিপত্র লোপ পায়। সরবরাহ কমিটিগুলো, পৌরসভার অধীনস্থ জনসেবা ব্যবস্থাগুলো হয় পুরোপুরি কাজ বন্ধ করে, নয় অন্তর্ঘাত চালায়। শহরের জনসাধারণের চরম চাহিদার চাপে বলশেভিকরা যখন জনসেবা ব্যবস্থাগুলোয় সাহায্য বা তদারকির চেষ্টা করে, তখন সঙ্গে সঙ্গেই সমস্ত কর্মচারীরা ধর্মঘট করে বসে এবং বলশেভিক কর্তৃক মিউনিসিপাল স্বায়ত্তাধিকার ভঙ্গের তার বার্তায় পৌরসভা রাশিয়া ছেয়ে ফেলে। সামরিক দপ্তরে, যুদ্ধ ও নৌবহর মন্ত্রী দপ্তরের অফিসে পুরনো কর্মচারীরা কাজ চালিয়ে যেতে রাজি হয়েছিল, কিন্তু ফৌজ কমিটি ও হাইকমান্ড এখানে সর্বপায়ে সোভিয়েতগুলোকে বাধা দেয়। এমনকি ফ্রন্টের সৈন্যদের পর্যন্ত তারা অবহেলা করতে থাকে। ভিকজেল শত্রু ভাবাপন্ন, সোভিয়েত সৈন্য পরিবহনে অস্বীকৃত। পেত্রোগ্রাদ থেকে যত সৈন্য ট্রেন বেরিয়েছে সবই বার করতে হয়েছে জোর করে। প্রতিবারই গ্রেপ্তার করতে হয়েছে রেল কর্মচারীদের, আর সঙ্গে সঙ্গেই তাদের মুক্তি না দিলে সাধারণ ধর্মঘটের হুমকি দিয়েছে ভিকজেল। স্পষ্টতই স্মলনি নিরুপায় হয়ে পড়েছিল। কাগজগুলোয় খবর বেরোচ্ছিল যে 3 সপ্তাহের মধ্যে জ্বালানির অভাবে পেত্রোগ্রাদের সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাবে। ভিকজেল ঘোষণা করল যে 1 ডিসেম্বরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হবে। পেত্রোগ্রাদে খাদ্য ছিল শুধু 3 দিনের মতো, আর কোনো চালান ছিল না। ফ্রন্টে উপোস দিচ্ছিল সৈন্যবাহিনী।
ত্রাণ কমিটি ও নানাবিধ কেন্দ্রীয় কমিটি সময় খবর পাঠিয়ে সরকারি ডিক্রি উপেক্ষা করার জন্য জনগণকে উস্কাচ্ছে। মিত্রশক্তির দূতাবাসগুলো হয় নিরুত্তাপ ও নির্বিকার, নয় প্রকাশ্যে শত্রু ভাবাপন্ন। বিরোধী পত্রিকাগুলি আজ দমিত ও কাল সকালেই নতুন নামে পুনঃ প্রকাশিত হয়ে নতুন আমলকে তীব্র টিটকারি দিতে লাগলো। এমনকি নভয়া ভিশন একে আখ্যা দিল বাগাড়ম্বর ও অক্ষমতার সংযোগ। কাগজটি বলল, দিনের পর দিন জনকমিশনারদের সরকার অবান্তর তাড়াহুড়োর গভীর থেকে গভীরতর পাঁকে ডুবছে। সহজে ক্ষমতা জয় করলেও বলশেভিকরা তা কাজে লাগাতে অক্ষম। বর্তমান সরকারি যন্ত্রটা চালাতে তারা অক্ষম, অথচ নতুন এমন একটা যন্ত্র তারা তৈরি করতে পারছে না যা সামাজিক পরীক্ষকদের তত্ত্ব অনুসারে সহজে ও অবাধে কাজ করে যাবে। মাত্র কিছুকাল আগেও এমনকি তাদের ক্রমবর্ধমান পার্টি চালাবার মতোই যথেষ্ট লোক বলশেভিকদের ছিল না। তাও সে কাজটা শুধু মুখ ও কলম চালাবার ব্যাপার। প্রশাসনের বিচিত্র জটিল কাজ চালাবার মতো অভিজ্ঞ লোক তারা পাবে কোথা থেকে? নতুন সরকার কেবল তর্জন গর্জনই করছে, রাশি রাশি ডিক্রি ছড়াচ্ছে এবং প্রতিটি ডিক্রি আগেরটির চেয়ে বেশি র্যাডিক্যাল ও সমাজতান্ত্রিক। কিন্তু এই কাগুজে সমাজতন্ত্রের মধ্যে উত্তর পুরুষদের বিহুবল করার যার ঝোঁক বেশি, তার মধ্যে বর্তমানের আশু সমস্যা সমাধানের বাঞ্ছা বা ক্ষমতা কিছুই দেখা যাচ্ছে না। ইতিমধ্যে নতুন সরকার গঠনের জন্য ভিকজেলের সম্মেলন চলল দিন রাতে। সরকারের ভিত্তি কি হবে সেটা নীতিগতভাবে উভয় পক্ষই মেনে নিয়েছিল। আলোচনা চলছিল গণপরিষদের সংবিন্যাস নিয়ে। মন্ত্রিসভার একটা কাঁচা তালিকা মোটের ওপর স্থির হয়ে গেছে। চেরনভ হবেন প্রধানমন্ত্রী, বলশেভিকরা থাকবে শুধু একটা অত্যন্ত সংখ্যালঘু হিসাবে, কিন্তু লেনিন ও ত্রৎস্কি বাদ যাবেন। মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটি এবং কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিল, বলশেভিকদের দুর্বৃত্তচিত রাজনীতির অটল বিরোধী হওয়া সত্ত্বেও ভ্রাতৃহত্যা বন্ধ করার জন্য তারা জনপরিষদে বলশেভিকদের স্থান দিতে আপত্তি করবে না। কিন্তু কেরেন্সকির পলায়ন এবং সর্বত্রই সোভিয়েতগুলোর চমকপ্রদ সাফল্যে পরিস্থিতি বদলে গেল। 16 তারিখে ইৎসেইকার বৈঠকে বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা জেদ ধরল অন্যান্য সমাজতান্ত্রিক পার্টিগুলির সঙ্গে বলশেভিকদের কোয়ালিশন সরকার গঠন করতে হবে, অন্যথায় তারা সামরিক বিপ্লবী কমিটি ও ইৎসেইকা থেকে পদত্যাগ করবে। মালকিন বললেন, মস্কোয় আমাদের কমরেডরা মরছেন ব্যারিকেডের দুপাশেই। সেখানকার খবর পেয়ে ক্ষমতা সংগঠনের প্রশ্নটি আমরা ফের উত্থাপন করতে বাধ্য হচ্ছি। এটা আমাদের অধিকার শুধু নয়, কর্তব্য। এখানে স্মলনি ইনস্টিটিউটের অভ্যন্তরে বলশেভিকদের সঙ্গে বসার ও এই মঞ্চ থেকে কথা বলার অধিকার আমরা অর্জন করেছি। তীব্র অভ্যন্তরীণ পার্টি সংগ্রামের পর আমরা বাইরে প্রকাশ্য সংগ্রামে চলে যেতে বাধ্য হব যদি আপনারা আপোষ করতে অস্বীকার করেন। গণতন্ত্রের কাছে গ্রহণযোগ্য এক আপোষের শর্ত প্রস্তাব করতে হবে আমাদের। এ চরমপত্র বিবেচনার জন্য বিরতির পর বলশেভিকরা ফিরল তাদের সিদ্ধান্ত নিয়ে। সেটি পড়ে শোনালেন কামেনেভ। ইৎসেইকা মনে করে যে শ্রমিক, সৈনিক ও কৃষক প্রতিনিধিদের সোভিয়েত গঠনকারী যে সমস্ত সমাজতান্ত্রিক পার্টি 7ই নভেম্বরের বিপ্লবের বিজয় অর্থাৎ সোভিয়েত রাজ এবং শান্তি ও ভূমি ডিক্রি, শিল্পের ওপর শ্রমিক নিয়ন্ত্রণ ও শ্রমিক শ্রেণীকে সশস্ত্র করার ডিক্রি স্বীকার করে, তাদের প্রতিনিধিদের সরকারে অংশ নেওয়া আবশ্যক। ইৎসেইকা তাই সোভিয়েতের অন্তর্গত সমস্ত পার্টির সঙ্গে সরকার গঠন সম্পর্কে আলাপ আলোচনা চালাবার সিদ্ধান্ত নিচ্ছে এবং ভিত্তি হিসেবে নিম্নলিখিত শর্তের উপর জোর দিচ্ছে। সরকার ইৎসেইকার নিকট দায়ী থাকবে। ইৎসেইকা সম্প্রসারিত হবে 150 জন সদস্যে। শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের সোভিয়েতের এই 150 জন সদস্য ছাড়া যুক্ত হবে প্রাদেশিক কৃষক সোভিয়েতগুলির 75 জন প্রতিনিধি, ফৌজ ও নৌবহরের ফ্রন্ট সংগঠনগুলি থেকে 80 জন প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন থেকে 40 জন, যেখানে গুরুত্ব অনুসারে বিভিন্ন সারা রুশ ইউনিয়ন থেকে 25 জন, ভিকজেল থেকে 10 এবং ডাক্তার কর্মীদের মধ্য থেকে 5 জন, এবং পেত্রোগ্রাদ পৌরসভার বিভিন্ন সমাজতান্ত্রিক গোষ্ঠীর পক্ষ থেকে 50 জন। মন্ত্রিসভায় অন্তত অর্ধেক আসন থাকবে বলশেভিকদের।
শ্রম, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র মন্ত্রী দপ্তর দিতে হবে বলশেভিকদের। পেত্রোগ্রাদ ও মস্কো গ্যারিসনের নেতৃত্ব থাকবে মস্কো ও পেত্রোগ্রাদ সোভিয়েতের প্রতিনিধিদের হাতে। সমস্ত রাশিয়ার শ্রমিকদের প্রণালীবদ্ধ সশস্ত্রকরণের কর্তব্য গ্রহণ করছে সরকার। কমরেড লেনিন ও ত্রৎস্কির প্রার্থীপদের জন্য জিদ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কামেনেভ বোঝালেন, সম্মেলন যে তথাকথিত গণপরিষদের প্রস্তাব করছে তাতে থাকবে প্রায় 420 জন সদস্য। তন্মধ্যে প্রায় 150 জন হবে বলশেভিক। তাছাড়া প্রতিনিধি থাকবে প্রতিবিপ্লবী পুরনো ইৎসেইকা থেকে। 100 জন সদস্য নির্বাচিত করবে পৌরসভা, সবাই তারা কর্নিলোভি। 100 জন প্রতিনিধি আসবে কৃষক সোভিয়েত থেকে, যাদের নাম দেবেন আফস্কেন্তিয়েভ। 80 জন আসবে পুরনো ফৌজ কমিটি থেকে, যারা বর্তমানে আর সৈনিক জনগণের প্রতিনিধিত্ব করছে না। পুরনো ইৎসেইকাকে অন্তর্ভুক্ত করতে আমরা অস্বীকার করছি। পৌরসভার প্রতিনিধিদেরও। কৃষক সোভিয়েতের প্রতিনিধিরা আসবেন কৃষক কংগ্রেস থেকে। এই কংগ্রেস আমরা ডেকেছি এবং নতুন একটি কার্যনির্বাহী কমিটিও তারা নির্বাচন করবে। লেনিন ও ত্রৎস্কিকে বাদ দেবার অর্থ আমাদের পার্টির শিরশ্ছেদ, আমরা তা মানছি না। এবং শেষত গণপরিষদের কোনো প্রয়োজনই আমরা দেখছি না। সমস্ত সমাজতান্ত্রিক পার্টির জন্যই সোভিয়েতগুলোর দরজা খোলা। জনগণের মধ্যে তাদের সত্যকার প্রভাব অনুসারে ইৎসেইকাতে তাদের প্রতিনিধি রয়েছে। বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের পক্ষ থেকে কারোলিন ঘোষণা করলেন যে তার পার্টি বলশেভিক প্রস্তাবের পক্ষে ভোট দেবে, তবে কৃষক প্রতিনিধিত্বের প্রশ্নের মতো কিছু খুঁটিনাটি ব্যাপারে অদল বদলের অধিকার রাখছে। কৃষি মন্ত্রী দপ্তরটা বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের জন্য সংরক্ষিত রাখার দাবি করলেন তিনি। মেনে নেওয়া হলো তা। পরে পেত্রোগ্রাদ সোভিয়েতের এক অধিবেশনে নতুন সরকার গঠন সম্পর্কে একটি প্রশ্নের জবাবে ত্রৎস্কি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, আলোচনায় আমি যোগ দিচ্ছি না, তবে মনে হয় না ওটার খুব একটা গুরুত্ব আছে। সেই রাত্রে সম্মেলনে খুবই হইচই হয়। পৌরসভার প্রতিনিধিরা বেরিয়ে যান, কিন্তু খাস স্মলনিতেই বলশেভিকদের ভেতরেই লেনিনের নীতির প্রতি বেশ বড় রকমের একটা বিরোধিতা জোরালো হয়ে উঠছিল। 17 নভেম্বরের রাত্রে ইৎসেইকার অধিবেশনের বড় হলটা লোকে ভরা। আবহাওয়া ছিল থমথমে। বলশেভিক সদস্য লারিন ঘোষণা করলেন যে সংবিধান সভায় নির্বাচনের মুহূর্ত আসছে, এখন রাজনৈতিক সন্ত্রাসের অবসান উচিত। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে যেসব ব্যবস্থা অবলম্বিত হয়েছে তার সংশোধন দরকার। সংগ্রামের সময় এসবের একটা যুক্তি ছিল, কিন্তু এখন তার আর কোনো অজুহাত নেই। সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে, অবশ্য দাঙ্গা হাঙ্গামা ও বিদ্রোহের আবেদন চলবে না। নিজ পার্টির কাছ থেকেই হল্লা ও শীষের মধ্যে লারিন এই প্রস্তাব পেশ করলেন। সংবাদপত্রের জনকমিশন পরিষদের ডিক্রি নাকচ করা হোক। ইৎসেইকার অন্তর্ভুক্ত বিভিন্ন পার্টির শক্তির অনুপাতে সদস্য নিয়ে ইৎসেইকা একটি বিশেষ ট্রাইব্যুনাল নির্বাচিত করবে। রাজনৈতিক অবদমনের সমস্ত ব্যবস্থা কেবল এই ট্রাইব্যুনালের সিদ্ধান্তক্রমে প্রযুক্ত হতে পারবে। ইতিপূর্বেই অবলম্বিত ব্যবস্থা পুনর্বিবেচনা করার অধিকারও এই ট্রাইব্যুনালের থাকবে। প্রচণ্ড করতালিতে প্রস্তাবটি স্বাগত করল শুধু বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরাই নয়, বলশেভিকদেরও একাংশ। লেনিনপন্থীদের পক্ষ থেকে আভানেসভ তাড়াতাড়ি প্রস্তাব দিলেন যে সমাজতান্ত্রিক পার্টিগুলোর মধ্যে একটা আপোষ না হওয়া পর্যন্ত সংবাদপত্রের প্রশ্নটা মুলতুবি থাক। বিপুল ভোটাধিক্যে প্রস্তাব নাকচ হয়ে গেল। যে বিপ্লব এখন সাধিত হচ্ছে, বলে চললেন আভানেসভ, তা ব্যক্তিগত সম্পত্তির ওপর আঘাত হানতে দ্বিধা করেনি এবং সংবাদপত্রের প্রশ্নটাকে আমরা দেখব ব্যক্তিগত প্রশ্ন হিসেবে। সরকারি বলশেভিক সিদ্ধান্ত পেশ করলেন তিনি। বুর্জুয়া সংবাদপত্র দমনের দরকার হয়েছিল অভ্যুত্থানের ধারায় শুধু বিশুদ্ধ সামরিক প্রয়োজনের খাতিরে ও প্রতিবিপ্লবী ক্রিয়াকলাপ বন্ধের জন্যই নয়, সংবাদপত্র প্রসঙ্গে একটি নতুন আমলে উৎক্রমণের ব্যবস্থা হিসেবেও তা আবশ্যক। এমন এক আমল যেখানে ছাপাখানা ও কাগজের পুঁজিপতি মালিকেরা জনমতের সর্বশক্তিমান ও একচেটিয়া নির্মাতা হতে পারবে না। ব্যক্তিগত ছাপাখানা ও কাগজের গুদাম বাজেয়াপ্তির দিকে আমাদের আরও এগিয়ে যেতে হবে।
রাজধানী ও মফস্বলে সর্বত্রই সেটা হবে সোভিয়েতের সম্পত্তি। তার ফলে বিভিন্ন রাজনৈতিক পার্টি ও গোষ্ঠী তাদের সত্যকার ভাবাদর্শগত শক্তি অনুসারে, অর্থাৎ তাদের অনুগামী সংখ্যা অনুপাতে ছাপাখানার সুযোগ কাজে লাগাতে পারবে। তথাকথিত সংবাদপত্রের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা জনচেতনা কলুষক পুঁজিপতিদের কাছে সোজাসুজি ছাপাখানা ও কাগজ ফিরিয়ে দেওয়া। এ হবে পুঁজির অভিপ্রায়ের কাছে অমার্জনীয় এক আত্মসমর্পণ, বিপ্লবের অতি গুরুত্বপূর্ণ একটি বিজয়ের বিসর্জন, অর্থাৎ সন্দেহাতীত প্রতিবিপ্লবী চরিত্রের একটি ব্যবস্থা। সেই জন্য ইৎসেইকা সংবাদপত্রের ক্ষেত্রে পুরনো আমল পুনঃপ্রতিষ্ঠার সমস্ত প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছে এবং পেটি বুর্জুয়া কুসংস্কার হেতু বা প্রতিবিপ্লবী বুর্জুয়া স্বার্থের নিকট স্পষ্ট আত্মসমর্পণ হেতু যেসব দাবি ও চরমপত্র দেখা দিচ্ছে তার বিরুদ্ধে এই প্রশ্নে জনকমিশার পরিষদের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি সমর্থন করছে। বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের পক্ষ থেকে টিটকারি আর বিদ্রোহী বলশেভিকদের পক্ষ থেকে রোষধ্বনিতে বাধা দেওয়া হলো এই সিদ্ধান্ত পাঠে। প্রতিবাদে লাফিয়ে উঠলেন কারোলিন। 3 সপ্তাহ আগে বলশেভিকরা ছিল সংবাদপত্রের স্বাধীনতার সবচেয়ে উগ্র সমর্থক। এই সিদ্ধান্তের যুক্তির সঙ্গে সাবেকি কৃষ্ণশত এবং জারামলের সেন্সারদের মতামতের আশ্চর্য মিল দেখা যাচ্ছে। তারাও জনচেতনা কলুষকদের কথাই বলতো। প্রস্তাবের সপক্ষে দীর্ঘ বক্তৃতা দিলেন ট্রৎস্কি। গৃহযুদ্ধের সময় সংবাদপত্র এবং বিজয় লাভের পর সংবাদপত্র, এই দুয়ের মধ্যে একটা তফাৎ টানলেন তিনি। বললেন, গৃহযুদ্ধের সময় বলপ্রয়োগের অধিকার থাকে একমাত্র অত্যাচারিতের। ধ্বনি উঠল, এখন অত্যাচারিত কারা? রাক্ষস। শত্রুর উপর বিজয় লাভ এখনো সম্পূর্ণ হয়নি। সংবাদপত্র হলো তাদের হাতে হাতিয়ার। এই পরিস্থিতিতে সংবাদপত্র দমন প্রতিরক্ষার একটা ন্যায়সঙ্গত ব্যবস্থা। বিজয়ের পর সংবাদপত্রের পরিস্থিতি, এই প্রশ্নে তারপর ট্রৎস্কি বললেন, ব্যবসার স্বাধীনতা প্রসঙ্গে সমাজতন্ত্রীদের যা মনোভাব, সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্ক তাদের সেই মনোভাব হওয়া উচিত। রাশিয়ায় যে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে তার দাবি হলো এই যে, যেমন শিল্পের ক্ষেত্রে ব্যক্তি মালিকানার আধিপত্য, তেমনি সংবাদপত্রের ক্ষেত্রে ব্যক্তি মালিকানার আধিপত্য দূর করতে হবে। সমস্ত ছাপাখানা বাজেয়াপ্ত করতে হবে সোভিয়েত রাজকে। চতুর্দিকে চিৎকার উঠল, প্রাভদার ছাপাখানা বাজেয়াপ্ত করুন। সংবাদপত্রের ওপর বুর্জোয়ার একচেটিয়া অধিকার দূর করতে হবে, অন্যথায় ক্ষমতা দখল আমাদের শোভা পায় না। ছাপাখানা ও কাগজের অধিকার থাকবে নাগরিকদের প্রতিটি গোষ্ঠীর। ছাপাখানা ও কাগজের ওপর মালিকানা থাকবে সর্বাগ্রে শ্রমিক ও কৃষকদের। কেবল তাদের পরই আসতে পারে বুর্জোয়া পার্টিরা, যারা সংখ্যা লঘু। সোভিয়েতের হাতে ক্ষমতা আসায় অস্তিত্বের মৌলিক পরিস্থিতিতে একটা আমূল রূপান্তর ঘটবে। সংবাদপত্রের ক্ষেত্রেও সে রূপান্তর অবশ্যই প্রকাশ পাবে। ব্যাংক যদি আমরা জাতীয়করণ করতে চাই, তাহলে মহাজনদের পত্রিকাগুলোকে কি সহ্য করা সম্ভব? পুরনো আমলকে মরতেই হবে, বরাবরের মতো সেটা সকলের বুঝে নেওয়া দরকার। করতালি উঠল ক্রুদ্ধ চিৎকার। কারোলিন ঘোষণা করলেন যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নে রায় দেবার অধিকার ইৎসেইকার নেই। বিশেষ একটা কমিশনে তা পাঠানো উচিত। পুনরায় আবেগ ভরে তিনি সংবাদপত্রের স্বাধীনতা দাবি করলেন। তারপর উঠলেন লেনিন, স্থির, অনুত্তেজিত, কুঁচকে উঠেছে শুধু কপাল। ধীরে ধীরে মেপে মেপে কথা বলছেন। প্রত্যেকটি বাক্য নেমে আসছে যেন হাতুড়ির আঘাত। গৃহযুদ্ধ এখনো শেষ হয়নি, শত্রু এখনো বর্তমান। তাই সংবাদপত্রের বিরুদ্ধে দমন ব্যবস্থা নাকচ করা অসম্ভব। আমরা বলশেভিকরা সর্বদাই বলে এসেছি যে ক্ষমতা পেয়ে আমরা বুর্জোয়া সংবাদপত্র বন্ধ করে দেব। বুর্জোয়া সংবাদপত্র সহ্য করার মানে সমাজতন্ত্র বিসর্জন দেওয়া। যখন বিপ্লব ঘটছে তখন এক জায়গায় দাঁড়িয়ে থাকা চলে না, ক্রমাগত এগোতে হবে, নয় পিছোতে হবে। এখন যে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছে সে পেছিয়ে যাচ্ছে, সমাজতন্ত্রের দিকে আমাদের অগ্রযাত্রায় বাধা দিচ্ছে। প্রথম বিপ্লব যেমন জারতন্ত্রের জোয়াল ছুঁড়ে ফেলেছিল, আমরা ছুঁড়ে ফেলেছি পুঁজিবাদের জোয়াল। প্রথম বিপ্লবের যদি রাজতান্ত্রিক পত্রিকা দমনের অধিকার থেকে থাকে, তাহলে আমাদের অধিকার আছে বুর্জোয়া সংবাদপত্র দমনের। সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নটা শ্রেণী সংগ্রামের অন্যান্য প্রশ্ন থেকে বিচ্ছিন্ন করে দেখা চলে না।
এইসব কাগজ বন্ধের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আমরা তা করবই। জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ আমাদের পক্ষে। এখন অভ্যুত্থান ঘটে যাবার পর অন্যান্য সমাজতান্ত্রিক পার্টির পত্রিকা দমনের কোনো ইচ্ছেই আমাদের নেই, যদি অবশ্য তারা সশস্ত্র অভ্যুত্থান ও সোভিয়েত রাজকে অমান্যের আবেদন না জানায়। কিন্তু সমাজতান্ত্রিক সংবাদপত্রের স্বাধীনতার নামে বুর্জুয়ার গোপন সহায়তায় ছাপাখানা, কালি কাগজের ওপর তাদের একচেটিয়া অধিকার আমরা বরদাস্ত করব না। এই মূল জিনিসগুলো হবে সোভিয়েত সরকারের সম্পত্তি, তা বরাদ্দ করা হবে সর্বাগ্রে সমাজতান্ত্রিক পার্টিগুলোর জন্য এবং তাদের অনুগামী সংখ্যার নিখুঁত অনুপাতে। তারপর ভোট। 31-22 ভোটে পরাস্ত হল লারিন ও বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের প্রস্তাব। লেনিনের প্রস্তাবটি পাশ হল 34-24 ভোটে। সংখ্যাল্পদের মধ্যে ছিলেন বলশেভিক রিয়াজানভ ও লাজোভস্কি। এঁরা বললেন সংবাদপত্রের স্বাধীনতার কোনো সংকোচনের পক্ষে ভোট দেওয়া তাদের পক্ষে অসম্ভব। তারপর বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা ঘোষণা করল যা ঘটছে তার দায়িত্ব তারা নিতে পারে না। সামরিক বিপ্লবী কমিটি ও অন্যান্য কার্যনির্বাহী পদ থেকে তারা পদত্যাগ করছে। 5 জন সদস্য নগিন, রিকভ, মিলিউতিন, তেওদরোভিচ ও শ্লিয়াপনিকভ জনকমিশন পরিষদ থেকে পদত্যাগ করে বিবৃতি দিলেন। সোভিয়েতের অন্তর্ভুক্ত সমস্ত পার্টি নিয়ে গঠিত একটি সমাজতান্ত্রিক সরকারের পক্ষপাতী আমরা। শ্রমিক শ্রেণী ও বিপ্লবী ফৌজের বিরচিত সংগ্রামের ফলাফল নিশ্চিত করা কেবল এই রকম একটি সরকার প্রতিষ্ঠায় সম্ভব বলে আমরা মনে করি। অন্যথায় শুধু একটি পথ বাকি থাকে, রাজনৈতিক সন্ত্রাস মারফত একটি বিশুদ্ধ বলশেবিক সরকার গঠন। জনকমিশন পরিষদ এই শেষ পথটি বেছেছে। আমরা তা অনুসরণ করতে পারি না ও করব না। আমরা দেখতে পাচ্ছি তার সরাসরি পরিণাম দাঁড়াবে বহু প্রলেতারীয় সংগঠনের রাজনৈতিক জীবনাবসান, দায়িত্বহীন একটি আমলের প্রতিষ্ঠা, বিপ্লব ও দেশের ধ্বংস। এ কর্মনীতির দায়িত্ব নিতে আমরা অক্ষম এবং জনকমিশন হিসেবে আমাদের কর্মভার আমরা ইচ্ছেইকার কাছে প্রত্যার্পণ করছি। আরও কিছু কমিশনার পদত্যাগ না করলেও এই বিবৃতিতে সই দেন। রিয়াজানভ, প্রেস দপ্তরের দেরবিশেভ, সরকারি ছাপাখানার আরবুজভ, লালরক্ষীদের ইউরেনভ, শ্রম কমিশনারিয়াতের ফিওদরভ ও ডিক্রি সংরচন বিভাগের সচিব লারিন। একই সময়ে কামেনেভ, রিকভ, মিলিউতিন, জিনোভিয়েভ ও নাগিন বলশেভিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করে প্রকাশ্যে তার হেতু প্রদর্শন করলেন। নতুন রক্তপাত, আসন্ন দুর্ভিক্ষ ও কালেদিন পন্থীদের হাতে বিপ্লবের ধ্বংস নিবারণ করতে হলে সঠিক সময় সংবিধান সভার আহ্বান নিশ্চিত এবং সোভিয়েত কংগ্রেসে গৃহীত কর্মসূচি উপযুক্ত রূপে কার্যকর করতে হলে এরূপ সরকার গঠন অর্থাৎ সোভিয়েতের অন্তর্গত সমস্ত পার্টি নিয়ে অপরিহার্য। প্রলেতারিয়েত সৈনিকদের যে বিপুল সংখ্যাধিক অংশ গণতন্ত্রের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রক্তপাতের দ্রুত অবসান দেখতে উদ্গ্রীব, তাদের অভিপ্রায়ের বিরুদ্ধে চালিত কেন্দ্রীয় কমিটির সর্বনাশা নীতির দায়িত্ব আমরা নিতে অক্ষম। শ্রমিক ও সৈনিক জনগণের কাছে প্রকাশ্যে আমাদের মতামত পেশ করার জন্য আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ ত্যাগ করছি। কেন্দ্রীয় কমিটি আমরা পরিত্যাগ করেছি বিজয়ের মুহূর্তে। কেন্দ্রীয় কমিটির কর্তাদের নীতি যখন বিজয়ের ফলাফল নাশ ও প্রলেতারিয়েত ধ্বংসের দিকে এগুচ্ছে, তখন চুপ করে বসে থাকতে আমরা পারি না। ব্যাপক সংখ্যক শ্রমিক গ্যারিসনের সৈন্যরা অশান্ত হয়ে উঠে প্রতিনিধি পাঠাতে লাগলো স্মলনিতে, নতুন সরকার গঠনের সম্মেলনে, যেখানে বলশেভিক দলে ভাঙনের সংবাদে প্রচণ্ড উল্লাস দেখা দিয়েছিল।